আমি মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমি আসলে সার্টিফিকেটের জন্য করিনি। ওটার দরকার নেই। এটা হলো একটা সম্মানের ব্যাপার। মেধার জায়গাটাই বড় বেশি থাকা উচিত। আমার তো 2 বন্ধু শহীদ হয়েছে। আমাদের একটা সাংস্কৃতিক টিম ছিল, নাটকের টিম। তারা আমরা বিভিন্ন মুক্তিযুদ্ধ ক্যাম্পে, রিফিউজি ক্যাম্পে নাটক করে বেড়াতাম। দীর্ঘদিন কাজ করে গিয়েছে, আর কোনো কিছু চাওয়ার নেই। টেলিভিশনকে টিকিয়ে রাখতে গেলে ধারাবাহিক নাটক খুব প্রয়োজন। আক্ষেপ কিছু নেই, যা পেয়েছে অনেক বড়। আমার খুব বিশ্বাস যে আমাদের চলচ্চিত্র একদিন ঘুরে দাঁড়াবে। এখন সত্যি কথা বলতে কি, মুক্তিযুদ্ধের কোটা আছে এটাই জানতাম না। আমি মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমি আসলে সার্টিফিকেটের জন্য করিনি। আমার সার্টিফিকেট নাই, সেটা নিয়ে আমার কোনো ক্ষোভ খেদ কিছুই নেই। আমি মনে করি যে আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম, বাংলাদেশে মুক্তিযুদ্ধে সামান্য হলেও নিজের একটা যোগ দিতে পেরেছিলাম। এইটা আমার কাছে অনেক বড়। এবং আমি মনে করি আজকে আমি যা এই আমার দেশের বাংলাদেশটা হওয়ার কারণে, আজকে যদি সেই পাকিস্তান থাকতো তাহলে আমরা যতটুকু নিজেদেরকে কী বলবো, যে জায়গায় নিয়ে গিয়েছি দেশ বা জাতি হিসেবে, ওই জায়গাটা যেতে পারতাম না। আর আমার মনে হয় না যে মুক্তিযোদ্ধাদের তো অনেক বড় জায়গা, সেখানে কোটার দরকার নেই। এটা হলো একটা সম্মানের ব্যাপার। ব্যাস এইটুকুই। মানে আমার মনে হয় যে মেধার জায়গাটাই বড় বেশি থাকা উচিত। এবং সমাজে কিছু সুবিধাবঞ্চিত মানুষ থাকে, ধরা যাক প্রতিবন্ধী, ফিজিক্যালি প্রতিবন্ধী, যে সে তো এইভাবে চলাচল করতে পারবে না। এরকম লোক যে মেধা সম্পন্ন, সে যদি কিছু একটা সুযোগ পায় হয়তো সে কারণে, তাহলে খারাপ না। আর মুক্তিযোদ্ধারা তো আমাদের দেশের সবচেয়ে অগ্রগণ্য সৈনিক। তারাই যুদ্ধকে দেশটা এনে দিয়েছেন। অনেক, আমার তো 2 বন্ধু শহীদ হয়েছে। আমার আরও 2 বন্ধু যাদের রক্ত ঝরেছে, আর হাত একদম এরকম হয়ে গিয়েছে, হাত সোজা করতে পারতো না, রক্ত ঝরেছে, রক্ত দিয়েছে। এবং আমরা যারা গিয়েছিলাম, আমরা কোনো কিছু আশা করে কিন্তু যাইনি। দেশ হলে আমার এইটা হবে, ওইটা হবে, কোনো আশা ছিল না। সুতরাং আমার দিক দিয়ে কোনো কিছু চাওয়ার নেই অ্যাকচুয়ালি। আমি যখন মুক্তিযুদ্ধ করি তখন আমি বলতে গেলে আমার কিশোর বয়স, সবে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তারপরে এসে তখন পড়াশোনায় চলে যাব, দেশ স্বাধীন হয়েছে, যারা নেতৃত্বে আছে তারা ভাববে দেশকে নিয়ে, এরকম একটা জায়গা থেকে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার নিজের মেজ বোনের স্বামী, তিনি শহীদ হন। তিনি ছিলেন রেডিওতে চাকরি করতেন, রেডিওর অফিসার, রংপুরে পোস্টিং ছিল। আমার বোনের ছোটো 2 বাচ্চা ছিল। তো তৎকালীন বঙ্গবন্ধু সরকার তাদেরকে চাকরি দিয়েছিলেন এবং বাসাও দিয়েছিলেন। কিন্তু বোন যদি চাকরি করে তাহলে 2 বাচ্চাকে দেখবে কে? এইরকম একটা জায়গাতেই কিন্তু ঢাকাতে চলে আসে। তো যেটা ছোটোবেলা থেকে নাটক করতাম আমি, কিন্তু মুক্তিযুদ্ধ 9 নম্বর সেক্টরের প্রতিটি ক্যাম্পে, মুক্তিযুদ্ধ ক্যাম্পে আমাদের একটা সাংস্কৃতিক টিম ছিল, নাটকের টিম। তারা আমরা বিভিন্ন মুক্তিযুদ্ধ ক্যাম্পে, রিফিউজি ক্যাম্পে নাটক করে বেড়াতাম। নিজেরা যতটুকু গান জানি, গণসঙ্গীত, মানুষকে জাগরণের জন্য, মুক্তিযুদ্ধের জাগরণের জন্য, সেগুলো করে বেরিয়েছি। তো তারপরে যে নাটকের ব্যাপারটা ছিল, তখন ওই 73 থেকেই আসলে ঢাকায় আসার পরে আস্তে আস্তে এই মঞ্চ নাটকের যে উত্তরণ, তার সঙ্গে আমরা সংশ্লিষ্ট হই। তারপর 76-এ আমি চলে যাই দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, ওখানে নাটক নিয়ে পড়াশুনো করি। আমি 79-তে চলে আসি। তারপরে সংগ্রাম চলেছে। তখন মানে যতটুকু এই পর্যন্ত মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা কিন্তু দীর্ঘদিন কাজ করে গিয়েছে, আর কোনো কিছু চাওয়ার নেই। কিন্তু কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই আমি পারবো, এরকম একটা জায়গা ছিল। আমি আসলে ধারাবাহিক নাটক করার সময় পাই না, মানে সেরকম অর্থে সময় দিতে পারি না। আমি এখন অনেক বেশি এই একক নাটক, ওটিটির কিছু কাজ করা হয়, চলচ্চিত্রের কিছু কাজ করা হয়, তো সেগুলো নিয়ে আছি। ধারাবাহিক নাটকের এক ধরনের আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, যে কারণে খুব স্বচ্ছন্দ ফিল করি না। খুব করিনি এমন না, করেছি, অনেকের রিকোয়েস্টে করেছি, অনেক কিছু কারণে করতে হয়েছে সেভাবেই। কিন্তু ধারাবাহিক নাটক আসলে টেলিভিশনকে টিকিয়ে রাখতে গেলে ধারাবাহিক নাটক খুব প্রয়োজন। এটা একটা নিয়মিত অভ্যাসের ব্যাপার, যেটা বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, আমরা এর আগেও দেখেছি। সুতরাং আমার মনে হয় যে ধারাবাহিক নাটকের দিকে আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত। আমাকে হয়তো কেউ একটার সঙ্গে একমত না হতে পারেন, কিন্তু আমি এখনও পর্যন্ত আমরা শিখেছি প্রমিত বাংলা ভাষায় কথা বলা। আমি 80-81 সালে এসে
থিয়েটার সঙ্গে কাজ করার শুরু আব্দুল আল মামুনের নির্দেশনা আমি ওথেলো করেছিলাম। নিশ্চয়ই ওথেলোটা আমরা প্রমিত ভাষাতেই করব। তো আমি এটাকে একেবারেই উড়িয়ে দেব না, কিন্তু প্রমিত ভাষাটা শেখা খুব প্রয়োজন বলে আমি মনে করি, যেটা আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলি। এই ভাষাটা সবার জন্যই খুব প্রযোজ্য, আক্ষেপ কিছু নেই, যা পেয়েছে অনেক বড়। আমাকে এখনও অনেকেই ভাবেন চলচ্চিত্রের ক্ষেত্রে, সেটা তো অনেক বড় কিছু, কোনো বিশেষ চাওয়া নেই। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি অনেক দিক দিয়ে সাফার করেছে, এখনও করছে। এই যে চলমান আন্দোলনের ফলে কিন্তু এই যে সিনেপ্লেক্স থেকে শুরু করে সবার বিশাল আর্থিক ক্ষতি হয়েছে, অনেকগুলো চলচ্চিত্র আটকে গেছে, কাজ হয়নি বিভিন্নভাবে। তো এমনিতেই বেশ নিভু নিভু অবস্থা, মানে বেশ কষ্ট করেই চলচ্চিত্র এগোচ্ছিল, সেইখানে এরকম ধাক্কা হলে আরও কঠিন অবস্থায় পড়ে। তো আমার খুব বিশ্বাস যে আমাদের চলচ্চিত্র একদিন ঘুরে দাঁড়াবে। বর্তমান আমাদের ঢাকা শহরের যে অবস্থা, সেখানে আসলে ওই একটা শিল্পকলা না, আমার তো মনে হয় যে সরকারি বেসরকারি যে কোনো উদ্যোগে হোক, উত্তরায় দরকার, আমাদের দরকার ধানমন্ডির দিকে, গুলশানের দিকে, বনানীর দিকে, বিভিন্ন জায়গায়। এখন মঞ্চনাটকের দল ঘুরবে এবং সেখানে দর্শক এসে দেখবে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে এ পর্যন্ত ওই সাবেদন নীলমণি শিল্পকলা একাডেমি ছাড়া আসলে আর মঞ্চনাটকের জায়গা তৈরি হয়নি। ওটিটির একটা কাজ শেষ হয়েছে, 2টা ছবি মোটামুটি শেষ হয়ে পড়ে আছে, এটা কবে রিলিজ হবে তারাই বলতে পারেন। আর চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে, ওটিটির কিছু কাজ নিয়ে কথা হচ্ছে আরও। আর এই যে একক কিছু নাটক যেগুলো বেসিক্যালি ইউটিউবে যায়, সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করি বেছে করবার, যেটা নিজের মনে হয় যে এটা ভালো কিছু ডেলিভার করা আছে, সামাজিকভাবে কিছু বলার আছে। হয়তো কোনো সময় মোটা দাগের হয়, কোনো সময় তো সূক্ষ্মতা থাকে, সব কিছু মিলেই কাছে করি হয়। এখানে চরিত্রটা বাবার, এখানে আরশ খান আমার ছেলে। আজকাল আমাদের এই সোসাইটিতে দেখা যায় যে অনেক সময় বাবা মা ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্সে সবসময় যে কষ্টের মধ্যে থাকে, ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো একটা বাচ্চার জীবন। এইটা নিয়ে মূলত গল্প। ঘটনাক্রমে নাটকের মধ্যে আমার স্ত্রী আরশের মা সে মারা যায়। এই রকম সময় থেকেই নাটকটা অন্যদিকে মন নেয়, যে একটা বাবার ইমোশন কী, জায়গা কি, ভুল বোঝাবুঝি আসলে কতটুকু আমাদেরকে কষ্ট দেয়, কতটুকু ভালো করে নাকি মন্দ করে, এই সব নিয়েই প্রশ্ন করে নাটকটা আর কি।